Assalamualaikum everyone. Welcome to Mentor Stale presented by Oridemi. আমি গোলাম রাব্বি হক। আজ আমাদের সাথে আছেন সুলতানা ফাতেমা জান্নাতি মিস, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষিকা। মিস কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। ধন্যবাদ। মিস আপনাকে তো মোটামুটি নারায়ণগঞ্জের সবাই চিনে, যারা আমাদের হাই স্কুল থেকে পড়াশোনা করে বের হয়েছে সকল শিক্ষার্থীরা চিনে। তো আমরা শুরুতেই চলে যেতে চাচ্ছি আপনার এই পড়াশোনার জার্নির শুরুটা ছোটবেলা থেকে যদি কিছু বলতেন আমাদের। আসলে আমি যখন ক্লাস 5 এ পড়ি, ক্লাস 5 এ পড়ে আমি তখনই টিউশনি করি। আমার পাশের বাড়ির এক বাচ্চা উনার ছেলেকে আমার আম্মুকে বলল যে, "আমার ছেলেকে আপনার মেয়েটাকে একটু পড়াইতে বলেন। কারণ তোমাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ছোটবেলা থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে থাকতাম সবসময়। ওই সুবাদে যেমন যে আমার বাচ্চাটাকে যদি পড়ায় তাহলে হয়তো একটু ভালো রেজাল্ট করবে।" তো সেই বাচ্চাটার পেমেন্ট পেয়ে আমি আমার মাকে তখন ৳20 ছিল। মাসে ৳20 পেয়েছিলাম এবং সেই ৳20 দিয়ে আমি আমার মাকে একটা আ পানদানি কিনে দিয়েছিলাম। আমার এখনো মনে আছে। এখনো পড়ার সাথে রিলেটেড, কিন্তু বেচ পড়াই না এখন। মাস্টার্স পর্যন্ত বেচ পড়িয়েছি, অনেক বেচ পড়িয়েছি। এখন আর বেচ-টেচ পড়ানো হয় না। স্কুলেই স্কুলেই রয়েছেন। শিক্ষাদান করছি। ও, থ্যাংক ইউ ম্যাম। তো আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আপনার ছোটবেলা আপনার স্কুল, কলেজ কোত্থেকে পড়াশোনা করেছেন? যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। আমি আ এসএসসি পাস করেছি হচ্ছে বেগম রোকেয়া হাই স্কুল থেকে এবং এইচএসসি পাস করেছি মহিলা কলেজ থেকে এবং আ অনার্স মাস্টার্স করেছি তোলারাম কলেজ থেকে। ওকে ম্যাম। এই যে এই পড়াশোনা ছোটবেলা থেকে যেমন নিজে মেধা দিয়ে নিজে বাচ্চা পড়াতেন, ঠিক আছে? ক্লাস 5 থেকে। তো এর মধ্যে আপনার কি যেমন ছোটবেলায় কি ধরনের ঘটনা ঘটলো? যে একটা বিশেষ কোনো ঘটনা যদি থাকে আপনার, আমাদের দর্শকদের যদি বলতেন, এই ছোটবেলায় যদি কোনো স্মরণীয় কোনো ঘটনা যদি থাকে? ছোটবেলার স্মরণীয় ঘটনা, ছোটবেলা না, সেটা হতেছে যে আমি যখন মাস্টার্সে পড়ি, মাস্টার্সে আ মানে প্রিলিমিনারিতে, তখন আমার এক ভাতিজা, আ ওর বাবা মেম্বার ছিল। তো ওই যে বললাম মেধার কারণে অনেকেই আমার প্রতি একটু দুর্বল ছিল। তো তার ছেলেকেও আমার কাছে পাঠিয়ে দিল যে, "বোন, আমার ছেলেটাকে তুই একটু পড়াশোনা করায়া এইচএসসিটা পাস করায় দে।" তো ও এই আমার কাছে আসলো। আমি দেখাইলাম, কিছু টিচার রেখে দিয়েছি। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো ও পড়াশোনা করলো। তারপরে এইচএসসি রেজাল্ট যখন দিল, দেওয়ার পর বলতেছে, "ফুপি, আমি এখন কি করব?" তো হঠাৎ করে একদিন একটা পেপার সার্কুলার নিয়ে আসলো যে, "ফুপি দেখেন তো, আ নৌবাহিনীতে লোক নিতেছে। আমি কি এটা দিব?" আমি বললাম, "অবশ্যই দিয়ে ফেলো তুমি। তোমার যে হাইট, তোমার যে উঁচা লম্বা মেধা, তুমি পারবে।" "সত্যি ফুপি পারবো?" আমি বলছি, "অবশ্যই পারবা, তুমি দাও।" তো ওইটা দেওয়ার পরে মানে আনফরচুনেটলি ও এখানে টিকে গেল। টিকে যাওয়ার পরে ও তো বলতেছে যে আমার লাক হচ্ছে আমার ফুপি। ফুপি মানে এখন সে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বর্তমানে। তো এখনো সে আমাকে ফোন করে এবং বলে যে, "ফুপি, আপনার মধ্যে যে মেধাটা আছে, আপনি এই মেধাটা হয়তোবা আপনার ছেলেটা মনে হয় পেয়েছে। ওরও যদি আপনার মতো হয় তাহলে মানে শুধু মেধা তো সবকিছু না, আপনি অনেক বুদ্ধিমতীও ছিলেন।" তা আমি বলছি, তোমার ফুপি তো এইজন্য তোমার কাছে মনে হয় একটু বেশি বলতেছো আমাকে।" এই এই হচ্ছে আমার একটা স্মরণীয় একটা স্মরণীয় ঘটনা যে ঘটনা। আপনার একটা উপদেশে একটা ছেলে আজকে এখন লেফটেন্যান্ট জেনারেল। জান ওকে। ম্যাম, এই নারায়ণগঞ্জ হাই স্কুলে যোগদানের ইতিহাসটা যদি আমাকে বলতেন যে হঠাৎ করে হাই স্কুলেই কেন এবং কিভাবে এটার সূত্রপাত হলো? এইটাও একটা মানে কি বলবো, মানে আনফরচুনেটলি আমি হাই স্কুলে কেমনে জানি ঢুকলাম। ১ম এ আমার ননাস, বিয়ের আগে আমি আ ইসে বিয়ের পরে
2007 সালে আমার বিয়ে হয়। 6 সালে। 7 সালে আমি রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল একটা ছিল ডন চেম্বারে। সেখানে আমি মানে সবার চাইতে আমার বেশি স্যালারি ছিল। তো আমাকে ওটা না বললে মানে কেউ জানতো না আমাকে স্যালারি বেশি দিত। তো আমি সেখানে চাকরি করতাম। করার পরে যখন আমার কনসেপ্ট করলাম তখন চাকরিটা ছেড়ে দিয়েছি। তারপরে ছেড়ে যখন 3.5 বছর, তো ননাস আমার বড় ননাস একটা পেপারের চিরকুট পাঠাইলো আমাকে আমার হাজবেন্ডকে দিয়ে। তো সেখানে দেখি যে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে কিছু শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাইমারিটা। এটা 11 সালের ঘটনা। শিক্ষক নিয়োগ দিচ্ছে, সেটা প্রাইমারিতেও নিচ্ছে আবার মাধ্যমিকেও নিচ্ছে। তখন আমি দেখলাম যে প্রাইমারি সময়সীমাটা কম আছে, 10টা থেকে 2টা। আমি চিন্তা করলাম যে আমার ছেলেটাকে আমি সময় দিতে পারবো, প্লাস চাকরিটাও করতে পারবো, তো এখানেই দিই। তো ভর্তি পরীক্ষা দিলাম। একদিনেই ভর্তি পরীক্ষা হলো এবং ভর্তি পরীক্ষা টিকার পরে রোল নাম্বার টানাইলো যাদের ভাইবা নিবে। তো সে ভাইবাতে ডাকলো, ভাইবা দিচ্ছিলাম, কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে ভাইবা দিচ্ছিলাম। তো নবীন হোসেন স্যার ছিলেন, তো আমাকে বলতেছে যে আপনি কি এখানে চাকরি করবেন? আমি বলছি আপনারা যদি নেন তাহলে করব। কত বেতনে করবেন? আমি বলছি আপনাদের ইচ্ছা। তাহলে যা দেবো তাই। যে আমার তো তেমন চাওয়া পাওয়া নাই, আমার একটা চাকরি হলেই হবে। তো এই আমি প্রাইমারিতে জয়েন করলাম। জয়েন করার 1 বছর পর আমাকে ওনারা খুশি হয়ে, যে আমার কাজে খুশি হয়ে আমাকে মাধ্যমিক শাখায় জনাব কোথা থেকে? সালাম জনাব সালাম সাহেব নিয়ে আমাকে প্রস্তাব দিলেন যে মাধ্যমিক শাখায় চলে আসো, আমরা উম, যদি কোনো শিক্ষককে এমপিও করি সেক্ষেত্রে তোমাকেও করে নিব। তো সেই থেকে আমি মাধ্যমিকে করে আসছি, এ পর্যন্ত করতেছি। ইনশাল্লাহ আর দিন করব। ইনশাআল্লাহ ম্যাম। আমরা চাই আমরা আপনার অন্যান্য বাচ্চারা যেন একদম 2030, 40, 50 বছর পর্যন্ত আপনাকে পান। হুম। আচ্ছা ম্যাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো, নারী হিসেবে আপনার ফ্যামিলি মেনটেন করা, আবার স্কুলে নিজের জব মেনটেন করা, ঠিক আছে? তো এটাকে আপনি কিভাবে সামলান? কারণ বাংলাদেশে অনেক নারী বর্তমানে কাজ করে। তো সবাই দেখা যায় যে বলতে পারে না কিংবা উপস্থাপনের সুযোগটা পায় না। তো আপনি আজকে আপনার বর্তমানে যে অবস্থাটা সেটা যদি আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। আসলে আমাদের বাঙালিদের সমাজে নারীরা বাইরে কাজ করাটা অনেক টাফ। আমি বলবো সেক্ষেত্রে আমার স্বামী অনেকটাই আমাকে হেল্প করে, আমার সন্তানও আমাকে অনেকটা হেল্প করে। ওরা আমার বাড়ির কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করে। আর আমি আবার ওদের অত একটা বিরক্ত করি না, কারণ আমার ঘরে মেম্বার কম, আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে। তো আমি সবটা সামলায় করতে আমার তেমন সমস্যা হয় না। মানে ওরা যার যারটা শেষে করে ফেলে। তো ঠিক আমি ছেলেকে ওভাবেই গড়ে তুলছি যে যার যার কাজটা ছোটবেলা থেকে নিজের কাজ নিজের কর। করার। হ্যাঁ, যেমন প্লেতে যখন পড়ে তখনই আমার বাচ্চাকে আমি শিখাইছি যে নিজের জুতার ফিতাটা নিজেকেই বাঁধতে হবে। তখন থেকে ও এটা শিখছে। তো এখনো উম, মানে সেভাবেই আমাকে হেল্প করে। তো আমি সেই হিসাবে আমি মনে করি আমি খুব লাকি যে আমার এমন একটা ছেলে, এমন একটা স্বামী পেয়েছি। তো আপনার এই যে এতদূর পর্যন্ত আসা, তো আপনার অনুপ্রেরণার ব্যক্তিটা কি? এই পর্যন্ত আসার অনুপ্রেরণার ব্যক্তি হচ্ছে, সর্বপ্রথমে বলবো আমার হাজবেন্ড, তারপর হচ্ছে আমার উম, জন্মদাতা পিতা। ওকে। তাহলে দেখা যাচ্ছে বাবা এবং হাসব্যান্ড দুজনেরই আপনার লাইফে একটা ভালো একটা ইমপ্যাক্ট ফেলাইছে। আচ্ছা ম্যাম, এই যে বর্তমানে যে মহিলার যে স্নাতক করে, ঠিক আছে? তো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টটাকে বেশি মূল্যায়ন করবেন? জাস্ট লাইক এখন যদি বাই চান্স কেউ যদি শুনে বাংলা অথবা ইংলিশের টিচার, ঠিক আছে? তো দেখা যায় যে বর্তমানে জব মার্কেটে জব পাওয়াটা একটু মুশকিল, কিংবা দেখা যায় যে যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় সুযোগ সুবিধাটা বেশি। তো এজ এ বাংলা টিচার,
ঠিক আছে, অ্যাজ এ ইংলিশ টিচার, ঠিক আছে, তো তাদের কি করা উচিত? আমি মনে করি সাবজেক্ট কোনো ম্যাটার করে না। সাবজেক্টটা হচ্ছে কারো উন্নয়নের ক্ষেত্রে বা কারো উম যাচাই করার ক্ষেত্রে, মেধা যাচাইয়ের ক্ষেত্রে সাবজেক্ট কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে ব্যক্তিত্ব। আমাদের ব্যক্তিত্বকে যদি আমরা ধরে রাখতে পারি, যে সাবজেক্টে আমি পড়াশোনা করি না কেন, আমার ব্যক্তিত্বই বলে দিবে যে আসলে আমি আ কোনো সাবজেক্টের উপর ভেরি করে আমি কাজ করছি না। আমি আমার ব্যক্তিত্বকে নিয়েই, ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়েই আমি কাজ করছি। এটাই হচ্ছে বড় ফ্যাক্ট। আসলে সাবজেক্ট কোনো ম্যাটার করে না। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে তো দেখা যাচ্ছে জনসংখ্যা অধিক। তো দেখা যায় যে সরকারের প্রতিও এটা একটা কষ্টের বিষয় হয়ে যায় যে সবার পক্ষে একটি সুস্পষ্ট সুষ্ঠুভাবে শিক্ষা পাঠদান প্রদান করাটা। তো সেই ক্ষেত্রে সরকার কতটুকু আগাতে পারে? কি বিষয়গুলো আরকি উন্নত করলে বাচ্চারা বেশিরভাগ আমাদের জনসংখ্যার বেশিরভাগই মেধাবী অথবা শিক্ষাটা গ্রহণ করতে পারে? আসলে সরকার তো এখানে একা পারবে না। কারণ দেশের অ অবস্থাটাও সেরকম রেখে যাওয়া হয় নাই। যে অবস্থা ৫ই আগস্টের পরে হয়েছে, বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ। এখানে হচ্ছে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজটা কিরকম? যেমন আমার কিছুদিন আগে আমার স্কুলেরই স্টুডেন্ট, ওরা বুয়েটিয়ান ছিল। তো ওরা উদ্যোগ নিয়েছে ওদের শিক্ষক সহ বুয়েটের শিক্ষক সহ ওরা একটা উম কি বলে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে ওরা করে কি বলে এরকম যারা নাকি মেধাবী অথচ আহ, পড়াশোনায় ভালো কিন্তু অবস্থা খারাপ, আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা খারাপ, ভালো না, তাদেরকে বেছে বেছে বিভিন্ন স্কুল থেকে নিয়ে নিয়ে তারা এটা স্বল্প পরিমাণে শুরু করেছে। তো বুয়েটিয়ানরা শুরু করেছে, রুয়েটিয়ানরা শুরু করবে। তারপরে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরকম যে সব শিক্ষা আস্তে, আস্তে করতে থাকে তাহলে আমার মনে হয় দেশে আর কোনো এই এই সমস্যা থাকবে সমস্যা না। থাকার কথা না। জি, এটা একটি সুন্দর একটি উত্তর জবাব দিয়েছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, এই যে অতীতের শিক্ষার্থী এবং বর্তমানে যে শিক্ষার্থীগুলো, ঠিক আছে? তো এদের মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করেছেন? ধরেন বিগত ১২ বছর আগের থেকে শিক্ষার্থীগণ, বর্তমান শিক্ষার্থীগণদের মধ্যে? আসলে এই ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে আমরা সোনালি সময় পার করে এসেছি। সেই সময়ের কথা মনে হলে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকলে থরথর করে কাঁপতো। মনে হইতেছে পুরা ক্লাসটা থমথমে হয়ে গেছে। কে ঢুকছে? জান্নাতুল মিস ঢুকছে। বা যেকোনো টিচারই ঢুকুক না কেন ওরা যদি প্রায়োরিটি দেয় তাহলে সেক্ষেত্রে অনার করতো যে একজন শিক্ষক ক্লাসে ঢুকছে। কিন্তু বর্তমানে এ সেকশন থেকে ই সেকশন পর্যন্ত প্রতিটা ক্লাসেই মানে ওরা চুপ থাকে শুধুমাত্র ভয়ে, শ্রদ্ধায় না। আগে যেমন শ্রদ্ধায় চুপ থাকতো যে আমরা পড়াটা নিব, ম্যাম কি পড়াচ্ছে এই পড়াটা আমরা কনসেপ্টে নিব এবং সেটাকে আবার ওরা রিভাইজ করতো। কিন্তু বর্তমানে পড়াইতে গেলে দেখি যে ওরা পড়াটাকে নিচ্ছে না। আমি বুঝতেছি, আমি অনুধাবন করতে পারতেছি যে ওরা পড়াটা নিচ্ছে না, নিতে চাচ্ছে না। কারণ ওদের কাছে সেই এবিলিটি নাই। ওরা এখন পড়ার মধ্যে নাই তো। ওরা এখন একটা আন্দোলন করে এই আন্দোলনের পর থেকে ওরা এখন সেই জায়গায় অ্যাডিক্টেড হয়ে গেছে। যে এখন আর পড়াশোনার দরকার নাই। আমরা কিছু হলেই একটা আন্দোলন করব। তারপরে বলে অটো পাস দিয়ে দিব। অটো পাস দিয়ে দিবে সরকার। এই হবে, সেই হবে। এই ধরনের একটা ওরা একটা ইয়ের মধ্যে মানে মত্ত আছে। এই ধরনের একটা বাজে অবস্থার সাথে তারা মত্ত আছে। এই অবস্থার যদি পরিবর্তন না হয় এবং অভিভাবকরাও যদি সচেতন না হন, তাহলে আপনার সন্তান মানে কোথায় যাচ্ছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার সন্তানকে আপনারা এখনো সময় আছে, তাদেরকে বুঝান, তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। শিক্ষকদের সাথে
সদাচরণ করেন, আপনিও করেন, আপনার বাচ্চাকেও শিখান। এখন আপনিও যেমন করেন, আপনার বাচ্চাটাও শিক্ষকদের সাথে তেমনই করে। অতএব আগের যে আমাদের দুষ্ট বাচ্চাগুলো ছিল, তারা কখনো বেয়াদবি করতো না। এখনকার দুষ্ট বাচ্চা হোক আর ভালো বাচ্চা হোক, তারা চরম বেয়াদব। বেয়াদবির পরিমাণটা একটু বেড়ে গেছে। বেড়ে গেছে। চরম পরিমাণে বেড়ে গেছে বেয়াদবির পরিমাণ। আর সেটা অভিভাবকদের মধ্যেও দেখা যায়। আগে অভিভাবকদের কখনো দেখি নাই উঁচু গলায় টিচারদের সাথে কথা বলতে। এখন অভিভাবকরাও এসে উঁচু গলায় টিচারদের সাথে কথা বলে, যেটা নাকি অত্যন্ত দুঃখজনক। তো আমার আ পরামর্শ থাকবে হচ্ছে যে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এই ৩ জনের মধ্যে যদি সমন্বয় না হয়, তাহলে কোনো জাতি কখনো উন্নতি করতে পারবে না। ধন্যবাদ ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আ গার্ডিয়ান এবং স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? যদি আপনার কোনো বিশেষ কোনো পার্সোনাল মেসেজ থাকে ম্যাম, যদি আমি অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষকদেরকেও বলবো যে শুধুমাত্র আমরা শাসন করেই না, আমরা আদর করেও কিন্তু বাচ্চাদের শিখাতে পারি। সেক্ষেত্রে শুধু শাসনের বেলায় মানে শুধু শাসন করব এমনটা না। আমি শাসনও করব, আবার আদরও করব। আমি মারবো, আমি পিটাবো, আমি আবার তাকে আদর করব। সেজন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সকলের সহানুভূতিশীল হতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো আগামী দিনে। ধন্যবাদ ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের গেস্ট ছিলেন জান্নাতি মিস। তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই চোখ রাখুন অরিডিমি মেট্রো স্টিলের পর্দায়। ধন্যবাদ।